জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণী, কোর্সের নাম বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। আবার বলছি, বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। লেকচার ক্রম 9, অর্থাৎ এটি আমার নবম লেকচার। আজকে লেকচারের শিরোনাম হাসান আজিজুল হকের ছোট গল্প আমৃত্যু আজীবন বিধবাদের কথা সম্মেলন শোণিত সেতু গল্প 4টির সার্বিক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আলোচনার গর্ভে প্রবেশ করি। প্রথমে একটু জেনে নিই হাসান আজিজুল হক সম্পর্কে। হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে ব্রিটিশ ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়, এবং সেখান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে তার পরিবার উদ্বাস্তু হিসাবে চলে আসে। অর্থাৎ আমাদের সেই 1947 সালের যে দ্বিজাতি তত্ত্ব বা তারও আগে 1935 সালের যে ভারত শাসন আইন, সেখান থেকে ইংরেজ উপনিবেশের শেষ হবে এবং ইংরেজরা এখান থেকে চলে যাবে, ভারতবাসী তাদের রাষ্ট্র শাসন করবে, এরকম একটা বাস্তবতা থেকে হিন্দু আধিক্যে একটি রাষ্ট্র, মুসলিম আধিক্যে আরেকটি রাষ্ট্র, এরকম যখন আমাদের এই উপমহাদেশ বিভাজিত হয়েছিল, সেরকম একটা বাস্তবতার বলা যায় প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে হাসান আজিজুল হকের পরিবার বা তারা এই বাংলায় এসেছিলেন। এবং তারা প্রথমে এসে খুলনার অদূরে ফুলতলায় তাদের বাসস্থান গড়েছিলেন। তারপর থেকে সরকারি ব্রজলাল কলেজ থেকে শিক্ষা গ্রহণ, রাজশাহী কলেজ থেকে শিক্ষা গ্রহণ, অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা এবং তার লেখাজোখা, যদিও লেখার হাত অনেক আগে থেকেই। এখন পেশা হিসাবে অধ্যাপনা শেষ করেছেন, ছোট গল্পকার হিসাবেই মূলত তার পরিচিতি। উপন্যাসও লিখছেন, প্রবন্ধও লিখেছেন অনেক। সবকিছু মিলে দেশ, দেশের মানুষ, উদ্বাস্তু সমস্যা, সাম্প্রদায়িকতা এবং কালের যে ইতিহাস, এ সমস্ত সাক্ষী তিনি। তার গল্পে এ সমস্ত বিষয়গুলো উঠে এসেছে। শুধু ছোট গল্প লিখেই তিনি কালজয়ী কথা সাহিত্যিক হয়েছেন বাংলা সাহিত্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রত্যাশিত বা আলোচিত আলোচনায় আমরা এবার প্রবেশ করব। আমাদের এই 4টি গল্প, আমৃত্যু আজীবন বিধবাদের কথা সম্মেলন শোণিত সেতু, এই 4টি গল্পের যে সার্বিক আলোচনা, সেই আলোচনায় প্রিয় শিক্ষার্থীরা কি জানতে পারবে, সেখানে আমি পয়েন্ট করেছি এভাবে যে ভূমিপুত্রদের সংগ্রাম ও প্রতীকের সাথে দ্বন্দ্ব, এটি মূলত আমৃত্যু আজীবন গল্পের যে বাস্তবতা সেখান থেকে আমি বের করেছি। দ্বিতীয়ত বিধবাদের কথা, 71-এর পটভূমিতে মেহেরপুরের একটি গ্রামের 2 পরিবারের কাহিনী। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছে, ইয়াহিয়া খান এসেছে, ভুট্টোর কথা এসেছে। বাংলাদেশে থেকে যারা সমর্থন করে, বাংলাদেশ থেকে যারা বাংলাদেশকে সমর্থন করে না, সেই রাজাকারদের কথা এসেছে। আমরা ভেতরে গিয়ে সে সমস্ত জায়গাগুলো একটু দেখব। 3 নম্বরে আমি বের করেছি মানুষের চেতনায় যদি কোনো কিছু খুব গভীরভাবে ছাপ ফেলে, তবে সেটি অনেক বছর স্থায়ী হতে পারে। বিশেষ করে কিশোর বয়স বা ছোটবেলায়, শৈশবে যদি কোনো কিছু এমন স্মৃতিতে যদি তা বড় করে ছাপ ফেলে আমাদের, তাহলে দেখা যায় পরবর্তী জীবন পর্যন্ত সে জিনিসটি সেখানে কাজ করতে পারে। সম্মেলন গল্পে যে আরেফ চরিত্র আছে, সেই আরিফের কিন্তু ভেতরে এই কাজটি করে। শোণিত সেতু গল্পে আমরা দেখেছি যে প্রতীকের মাধ্যমে শ্রেণী সংগ্রাম, দ্বন্দ্ব ও প্রতিবাদ প্রতিরোধের চিত্র। অর্থাৎ একটি গ্রামে 2টি ষাঁড়ের যুদ্ধ দিয়ে শুরু। একটি গ্রামের ষাঁড় আর আরেকটি হচ্ছে বহিরাগত ষাঁড়, এবং বহিরাগত ষাঁড়টির মেজাজ ভালো নয়, তার চেহারা আকৃতিও ভালো নয়, কিন্তু গ্রামের যে নিজেদের ষাঁড়, সেটি চেহারা আকৃতি ভালো এবং সে শেষ পর্যন্ত জয়লাভ করে। 2 দিন যুদ্ধ করার পর সেই ষাঁড়ের যে যুদ্ধ, সেটি যুদ্ধ করার পর তার গ্রামের যে দেশীয় ষাঁড়টি সেটি যুদ্ধ করে।
অর্থাৎ এখানে নিজেদের জাতীয়তাবোধের কথা, আবার ব্যবসায়িকদের সাথে কৃষকদের দ্বন্দ্বের কথা, সাথে সাথে গ্রামীণ কবিরাজের অনেক চমৎকার চরিত্র এখানে রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই জুম ক্লাসে উপকৃত হচ্ছ। এই চারটি গল্পের প্রধান চরিত্রগুলো আলোচনা। যে যে চরিত্রগুলো এই চারটি গল্পে আমরা জানবো সেগুলো দেখা যাবে যে এমন আমৃত্যু আজীবন গল্পে প্রধান চরিত্র করমালী, গ্রামীণ কৃষক। সে সংগ্রাম করে জীবনকে বাঁচানোর তাগিদে, দুবেলা দুমুঠো খেয়ে। আমাদের এই গ্রাম প্রধান যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই কৃষকরাই প্রধান চালিকা শক্তি। তাদের সেই জীবন সংগ্রামের কথা এখানে উঠে এসেছে। এবং আমি মনে করি যে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেশিরভাগই সেই গ্রাম থেকে চলে আসা মানুষ। শহরে এসেছি, আমরা আধুনিক হচ্ছি, কিন্তু আমাদের এখান থেকে এক পুরুষ দুই পুরুষ আগেই দেখা যাবে যে বাংলাদেশের সব মানুষই গ্রামীণ কৃষক এবং কৃষক পরিবার। সেই কৃষক পরিবারের বাস্তবতা, পুত্র রহম আলী আর মিথের জ্যান্ত সদস্য বিলের গোখরো সাপ, যে কিনা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই সংগ্রামশীল যে সমস্ত কৃষক সমাজ বা আমাদের কর্মী শ্রেণী, তারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলে, কিন্তু প্রতিষ্ঠিত যে শক্তি, সেই শক্তির বিরুদ্ধে তাদের জয়লাভ করাটা অনেক অনেক কঠিন হয়ে পড়ে। এবং সেই প্রতীকে হাসান আজিজুল হক এখানে একটি গোখরো সাপ হিসেবে ব্যবহার করেছেন, যে কিনা ওই বিলে বাস করে। এবং আমাদের করমালী কৃষক বা কৃষক পুত্র যদি আরো একটু জায়গা বড় করে তারা চাষ করতে যায়, তাহলে সেই গোখরো সাপ তার নিজের আস্তানা থেকে বের হয়ে এসে তাদেরকে তাড়া করে এবং শেষ পর্যন্ত করুণ পরিণতি, এটা আমরা এখানে দেখব। বিধবাদের কথা, এখানে এই গল্পে প্রধান চরিত্র রাহেলা এবং সালেহা, তারা দুইজনই শেষ পর্যন্ত বিধবা হয়ে যায়। এরা যমজ বোনের মতো, কিন্তু যমজ নয়। একজন খুব সুশ্রী আর একজন কৃষ্ণকায়। আবার ঠিক তাদের বিয়েও হয় ওই রকম দুজন যুবকের সাথে, যারা একই রকম দেখতে, কিন্তু একজন খুব মেজাজে রুক্ষ আর একজন নরম এরকম। তাদের পুত্র একজন রাজাকার রাহেলিল্লাহ আর আরেকজন পুত্র বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী। অর্থাৎ এই গল্পটিতে, বিধবাদের কথা গল্পটিতে মুখ্য, শেষ পর্যন্ত মুখ্য হয়ে উঠেছে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। গল্পটি ছোট পরিসরে হলেও আমাদের মহাকাব্যিক যে বিজয় এবং সেই বিজয়ে বাঙালির যে আত্মদান, বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা এবং 71-এর যে বাস্তবতা, সাথে সাথে আমাদের দেশীয় রাজাকাররা আমাদের কিভাবে নির্যাতন করেছিল, বিশেষ করে হিন্দু পরিবারদেরকে তারা কিভাবে নির্যাতন করেছিল। এবং পাকিস্তানের তত্ত্ব ছিল যে হিন্দুদের যা কিছু আছে এগুলো নষ্ট করলে ধর্মতভাবে কোনো কিছু ক্ষতি হবে না, এরকম একটা মানে বিপদ চিন্তা, যেটি ইসলাম অনুমোদিত নয়, সেরকম একটা বিষয় তারা ঘটিয়েছিল এখানে। এবং 30 লক্ষ শহীদের যে রক্ত, সেই রক্তের পবিত্র ভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশের গল্প হচ্ছে বিধবাদের কথা। আমরা সেটিও আমরা আস্তে আস্তে প্রবেশ করব। সম্মেলন গল্পে প্রধান চরিত্র আরেফ, বেশ ছোট একটি গল্প, কিন্তু মানুষের মানসিক বৈকল্য, মানসিকতা যখন কোনো ঘটনাকে অবলম্বন করে যখন বলা যায় যে সংকটাপন্ন হয়, তেমন একটি গল্প। এবং এই গল্পে সবচেয়ে বড় ব্যাপার, আধুনিক সমাজকে সমালোচিত করা হয়েছে। অর্থাৎ আমাদের যে বলা যায় যে ভোগবাদী সমাজ, আমাদের যে ভোগবাদী সমাজ, আমাদের যে মেকি সমাজ, সেই মেকি সমাজের যে চরিত্রগুলো, সেগুলোকে টেনে হিসেবে বের করেছেন খুব অল্প সময়ের ভিতরে হাসান আজিজুল হক। শোণিত সেতু গল্পে প্রধান চরিত্র নিজেদের গ্রামের ভালো স্বভাবের ষাঁড় মানিক এবং বহিরাগত খারাপ মেজাজের ষাঁড় অবলাকান্ত, গ্রামীণ কবিরাজ নিশানাথ, সাথে অন্যান্য চরিত্র। এই জায়গাটাও বেশ চমৎকার। এবং আমরা ছোটবেলায় কিশোর বয়সে আমরা দেখেছি যে সেই ঘোড়দৌড় বা ষাঁড়ের লড়াই বা মোরগ লড়াই, সে জিনিসগুলো এখানে উঠে এসেছে বলা যায় স্মৃতিকাতরতায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই জিনিসগুলো আমাদের যার যার জীবনে একটুখানি স্মৃতিচারণে চলে যেতে পারি। যাই হোক, আমাদের আজকের আলোচ্য বিষয় আমৃত্যু আজীবন, বিধবাদের কথা, সম্মেলন, শোণিত সেতু, হাসান আজিজুল হকের ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করছি। এটি আমার 9ম ক্লাস, সংযুক্ত আছি
মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজুলাল কলেজ, খুলনা হতে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমৃত্যু আজীবন গল্পের বিষয়। দেশের দক্ষিণ অঞ্চলের ভূমিপুত্রদের জীবন সংগ্রাম, মানুষের সংগ্রামী চেতনা ও লড়াই করে বাঁচার দৃঢ় প্রত্যয়, নিয়তি আর প্রতিষ্ঠিত শক্তির কাছে মানুষ যেন অসহায়। শ্রেণীদ্বন্দ্বের প্রতীকে গণদের পরাজয় এবং শক্তির জয় দেখানো হয়েছে। এখন দেশের দক্ষিণাঞ্চল শুধু নয়, সারা বাংলাদেশে যদি আমরা বলি যে আমাদের কৃষকরা এভাবে কাজ করেন, আমাদের অর্থনীতিকে সচল করে, আজকে বাংলাদেশের যে উন্নয়ন উন্নতি, এর প্রধান শক্তি একদিকে যেমন আমাদের বাণিজ্য, তেমনি খুব বড় শক্তি হচ্ছে আমাদের কৃষক, আমাদের উৎপাদন ব্যবস্থা। অর্থাৎ কৃষকের পেশির যে শক্তি, সেটি হচ্ছে আমাদের মূলত বল। এই করোনা কালেও আমরা চেষ্টা করছি এবং আমাদের সরকার প্রধান এবং আমাদের রাষ্ট্রের সবাই চেষ্টা করছে যে আমাদের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখা যায়। কিন্তু সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে বলি আর স্বাধীনতার পর থেকে বলি, আজ অবধি কৃষক কিন্তু তার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই আমাদের মাঠে কাদায় জলে ভিজে। এবং এটি খুব আশার কথা যে বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ সমগ্র বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে, কৃষির যে সুজলা সুফলা যে ফলাফল, অর্থাৎ কৃষিতে আমরা চরমে গিয়েছি এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তিতেও এগিয়েছে। কিন্তু সেই কৃষি যেটি, অর্থাৎ আমরা সবজি উৎপাদনে, মৎস্য উৎপাদনে, ধান উৎপাদনে, ঠিক সেরকম একটা জায়গা থেকে আজকের যে অবস্থা, এই অবস্থা কিন্তু এখান থেকে 50 বছর আগে, 60 বছর আগে ছিল না। সেই আগের বাংলাদেশ, সেই পূর্ব পাকিস্তান সময়, সেই বাংলাদেশের যে কৃষক, অর্থাৎ যে সময় গল্প লিখেছেন, সেই সময়ের যে কৃষক, তাদের যে করুণ অবস্থা, তাদের যে সংগ্রামশীলতা, সেটি কিন্তু এই গল্পে, আমৃত্যু আজীবন গল্পে চলে এসেছে। মানুষের সংগ্রামী চেতনা ও লড়াই করে বাঁচার দৃঢ় প্রত্যয়। এখানে প্রাকৃতিক পরিবেশে করমালী এবং রহমানীর চোখের সামনে যে বিলের বর্ণনা আছে, সেটি হচ্ছে আমাদের পরিচিত বাংলাদেশ। যদিও এখন বিলের চেহারা পাল্টেছে, প্রযুক্তি এসেছে, কিন্তু আমি বলছি এখান থেকে 60 বছর আগের যে বাংলাদেশ, 50 বছর আগের যে বাংলাদেশ, সে বাংলাদেশ কিন্তু চমৎকার এভাবে নান্দনিক অর্থেই আমাদের সামনে হাজির হতো কৃষকদের হাত দিয়ে। নিয়তি আর প্রতিষ্ঠিত শক্তির কাছে মানুষ যেন অসহায়। এখন আমরা অনেক কিছু শেষ পর্যন্ত বিজ্ঞান দিয়ে মেলাতে পারি না। অনেক কিছু, রাস্তায় একটা দুর্ঘটনা, একজন মানুষ মরে গেল, এটা নিয়তি, এটা পূর্ব নির্ধারিত ছাড়া আর কি বলতে পারি আমরা? যদিও আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে, দেশের আইনের দৃষ্টিকোণ থেকে এটা অবধারিত একটি, বলা যায় যে দুর্ঘটনা বা এমন ঘটনা, কিন্তু একটা মানুষের জীবনে যখন এই জিনিসগুলো ঘটে যায়, স্বাভাবিক জীবন থেকে যখন অস্বাভাবিক মৃত্যু হয়, তখন আমরা সেটাকে কি বলতে পারি? এবং আমরা দেখি যে এই গল্পে সেই করমালী তার সেই নতুন চাষের জায়গা বের করতে গিয়ে, যে জায়গাটা সে চাষ করে না, তার ইচ্ছা হয় যে নতুন জায়গায় গিয়ে সে ফসল ফলাবে। যখন সেটি সে কোদাল দিয়ে কোপাতে থাকে, তখন সেই সাপ, সেই গ্রামের মিথের সেই সাপ, যে ওখানে কিন্তু একটি বাস করে একজন, তাকে কেউ মারতে পারে না, তাকে কেউ মারবি না। এবং এই সংলাপ থেকে কেউ বের হয়ে, এই নিষেধাজ্ঞা থেকে কেউ যদি বের হয়ে তার গায়ে যদি আঘাত করে, তাহলে কিন্তু তার রেহাই নেই এবং তার কিন্তু বলা যায় যে নেতিবাচক কার্যক্রম তার জীবনে ঘটে যায়। এবং করমালীর বাড়িতে এসেও দেখা যায় যে ওই সাপকে যখন সে আঘাত করতে গিয়েছিল, সাপকে তো মারতেই পারেনি, বরং বাড়ি এসে দেখলো যে তার সেই চাষের বলদটি, ধলা বলদটি, সাদা বলদটি মৃত্যুবরণ করেছে সাপের কামড়ে। পরবর্তীতে তার সাথে গ্রামবাসী ওই সাপটাকে মারার জন্য নেমে যায় বিলে, কিন্তু সাপটাকে তো মারতেই পারে না, বরং সেখানে একটি কিশোর, বলা যায়, সেই সাপের প্রতিহিংসায় মৃত্যুবরণ করে। শেষ পর্যন্ত অনেক প্রতিরোধে, সংগ্রামে, দৃঢ়তায় সাপের লেজে কোপ মারে ঠিকই, কিন্তু সামান্য 4 আঙুল বা 6 আঙুল সাপের লেজ কেটে যায়, কিন্তু সাপ কিন্তু আক্রোশে আরো রেগে ওঠে। এবং করমালী যখন বাড়ি ফেরে, বৃষ্টির সেই ধারা থেকে যখন বাড়ির কাছাকাছি আসে, তখন সে বজ্রাহত হয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ গ্রামে যে সমস্ত মিথ প্রচলিত আছে, মিথের যে বাস্তবতা, বিশ্বাসের যে বাস্তবতা, নিয়তির যে বাস্তবতা,
সেটি আমরা এই গল্পে দেখি। শ্রেণীদ্বন্দ্বের প্রতীকে গণদের পরাজয় এবং শক্তির জয় দেখানো হয়েছে। অর্থাৎ বর্গা চাষী আর বর্গাদার, যিনি জমি বর্গা দেন, মালিক, তিনি কিন্তু শেষ পর্যন্ত এই 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 যে সাধারণ যে কৃষক, সেই সাধারণ কৃষকের কাছ থেকে জমি কিন্তু ছাড়িয়ে নেয়, তাকে সময় দিয়ে যায় যে আর তোর কাছে জমি রাখা যাবে না, যেহেতু করমালি তোমার কাছে এখন আর চাষের বলদ নেই। যদিও এই জায়গাটা খুব করুণ। করমালির স্ত্রী অথবা তার পুত্র বলে যে বাবা, এক সাইডে এক পাশে একটি গরু আছে বলদ, আর এক পাশে জোয়ালে আমি কাঁধ দিব, দিয়ে টেনে নিব আমাদের জীবনকে। না খেয়ে প্রতিদিন মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা করমালির একেবারে মাথায় জেকে বসে। খুবই করুণ একটা জায়গা। আমরা একটুখানি পাঠ করবো এই গল্পটি। আমৃত্যু আজীবন। আমাদের প্রিয় চাষিরা, আমাদের প্রিয় কৃষকরা কিভাবে আমাদের জমিকে চাষযোগ্য করে তোলে, একটুখানি সে দৃশ্য। তার তক্তকে মেঝে কোদাল দিয়ে লন্ডভন্ড করে নূতন মাটির চাঙড়গুলোকে আকাশের দিকে মুখ করে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে। তারপর বৃষ্টি শুষে চাঙড়গুলো ভরপুর এবং দুধে ভেজা পাউরুটির মতো নরম মিষ্টি মেদুর মাটি। এটি হচ্ছে হাসান আজিজুল হকের ভাষা। এভাবে গল্প, একদিকে যেমন উপমা তেমন শব্দচয়ন, আর সাথে যুক্ত হয়েছে নিজের জীবনের যে বাস্তবতা, দেখা বাস্তবতা। গল্প লিখলে শুধু টেবিলে বসে লিখলে হবে না, নিজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাসান আজিজুল হকের সেই বাস্তবতা ছিল, অভিজ্ঞতা ছিল, তাই তিনি এভাবে লিখতে পেরেছেন। এইভাবে করমালি প্রায় বিনা চেষ্টায় দেখতে পায় বিলের সঙ্গে লাগোয়া তার নিজের, একেবারে নিজের রক্তের ভিতর থেকে জন্ম দেওয়া আত্মজের মতো একখণ্ড জমি কচি ধানের সেজে চোখের উপর লাফিয়ে উঠলো হাওয়ায়। নিজের সন্তানের চেয়েও কখনো কখনো জমি তাদের কাছে বড়। আমরা লাল সালুতেও দেখেছি, সৈয়দ আলিউল্লাহ, এখানেও আমরা এভাবে দেখি। যখন গোয়াল ঘরে এসে দেখে যে তার ধলা গরুটি সাপে কেটে মারা গেছে, তখন করমালির যে বহিঃপ্রকাশ, তার যে আকুতি বাঁচার, সেটি আমরা একটু দেখব। এইখানে হঠাৎ কেউ করমালির হৃৎপিণ্ডের বোটা ধরে হ্যাঁচকা টান দেয়। গ্রামের লোকেরা সব দেখতে এসেছে গোয়ালে। এই সময় করমালি যখন মাঠ থেকে ফিরে গোয়াল ঘরে ঢোকে, তখন সে প্রায় ঘুরে পড়ে যাচ্ছিল, কিন্তু পাশের মানুষটা আঁকড়ে ধরে ফেললো তাকে। তার সামনে অন্ধকার শূন্য দিনগুলো ক্রমাগত পাক খেতে থাকলো। কারণ এই কথা তার মনে এলো, আমার তো জমি নেই এক ছটাক, মোড়ে জমি নেই আমার, জেটুন আছে তাতে একটা মাসও চলে না। দামড়া দুটো ছিল, তাই পরের জমি আবাদ করে দুটো ধান পাই। এখন এখন আমার ধলা গেলে আমি কি করবানে? ওরে আমি করবানিটা কি, আমি কি করবানে, আমি কি করবানে? এইভাবে প্রশ্নটা জল বাতাসের মতো ঘুরে ঘুরে আসে, হাতুড়ির মতো আঘাত করে ঠাস ঠাস করে। তার হৃৎপিণ্ড কখনো গুড়িয়ে যায় হামানদিস্তার নিচে বরফের মতো, কখনো উল্টো দিকে ধকধক করে লাফাতে থাকে। এ বর্ণনা হাসান আজিজুল হকের। এবং আমরা বলি যে হাসান আজিজুল হক খুব বেশি করে 3টি জায়গার ভাষা তিনি ব্যবহার করেছেন, আমার কাছে মনে হয়েছে এমন। একটি হচ্ছে সেই তার রাঢ়বঙ্গ, সেই বীরভূম বর্ধমান অঞ্চলের তার তার পৈতৃক নিবাস যেখানে ছিল, সেই ভারতের পশ্চিমবঙ্গ এবং বলা যায় পশ্চিমবঙ্গ থেকে আরেকটু দূরে বিহার সীমান্তের কাছে এমন একটা জায়গায়, সেখানকার ভাষা। আরেকটি হচ্ছে যখন সে মাইগ্রেট করে অভিবাসন বা দেশভাগের যে
ফলাফলে যখন খুলনা অঞ্চলে তিনি চলে আসেন এবং এখানে যখন তিনি তার শৈশব এবং কৈশোর বেড়ে ওঠে, তখন এই যশোর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলে এই যে রূপসা ভৈরবপুরের যে ভাষা, সেটি তার গল্পে, এবং এই গল্পটিতে ঠিক সেই অঞ্চলের ভাষা ব্যবহার হয়েছে। আরেকটি হচ্ছে রাজশাহী অঞ্চলের ভাষা, আঞ্চলিক ভাষা, অর্থাৎ সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ভাষা, আঞ্চলিক ভাষা। এই তিন অঞ্চলের শব্দচয়ন এবং ভাষা কিন্তু জীবন হাসান আজিজুল হকের গল্পে বেশ এসেছে। আমরা অর্থাৎ আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, আমাদের 40 বা 45 মিনিটের ভিতরে 4টি গল্প শেষ করতে হবে। তো নিয়তি আর প্রতিষ্ঠিত শক্তির কাছে মানুষ যেন অসহায়। এখন যখন এরকম সংগ্রাম করে করমালি রহমালিরা বাঁচতে চাচ্ছিল, ঠিক সেরকম একটা সময় গিয়ে সেই সাপটাকে মারার উদ্দেশ্যে যখন গ্রামবাসী সহ সবাই নামে, সাপের সেই অর্থে কিছু করতে পারে না, একটা ছোট আঘাত লেজের দিকে লাগে, কিন্তু পরবর্তীতে যখন বাড়ি ফেরে, তারা বাড়ি ফেরার আগে এক গ্রামের কিশোরের কিন্তু মৃত্যু হয় সেই মাঠে সাপের কামড়ে। এবং যখন বজ্রাহত হয়ে গ্রামে ঢোকার মুহূর্তে, ঠিক বাড়ি ঢোকার মুহূর্তে করমালির মৃত্যু হয়, তখন আমাদের বলা যায় যে সেই প্রতিষ্ঠিত শক্তি বা মিথের শক্তি সে কিন্তু জয়লাভ করেই থাকে। আমাদের কৃষকদের পরাজয় দেখানো হয়েছে, এটা ঠিক বলবো না, এটা ঠিক বলবো না। তারা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে এবং তারা জয়লাভ করার জন্যই তাদের পেশি শক্তি ব্যবহার করছে। কিন্তু এই গল্পে সেই প্রতিষ্ঠিত শক্তি বা মিথের শক্তি সে কিন্তু তার কিন্তু বিনাশ হয় না। এদিকে আমাদের কৃষক সম্প্রদায় সংগ্রামশীল। আমরা পরবর্তী গল্পে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের উপকার হবে, ভালো লাগছে। বিধবাদের কথা গল্পের বিষয়। গ্রামীণ পরিবেশে দুই বোনের সংসার ও তার মধ্যে 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, ইয়াহিয়া খান ভুট্টো, এদের রাজনীতি, আগরতলা ষড়যন্ত্র মামলা, এগুলোই মূলত মুখ্য। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটি এসেছে সেটি হচ্ছে দুইটি পরিবারের দুই পক্ষ। একটি পক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সাপোর্ট করছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, আর একই বাড়ির আরেক পিতা এবং সন্তান পাকিস্তানের যে তত্ত্ব ছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান মুসলমান ভাই ভাই, আর ভেতরে কথা ছিল যে বাঙালিদের রক্ত চাই, এরকম একটা ব্যাপার ছিল। সেই জায়গায় এসে একই পরিবারে এই দ্বন্দ্বটা আমরা দেখি। যদিও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুর অবদান, এবং সাথে সাথে সেই 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধা পরিবার শহীদ, তাদের আমাদের সেই 3 লক্ষ মা বোনের সেই ইজ্জতের সম্মানের স্মৃতি। এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই হিন্দু পরিবার। প্রধান লক্ষ্যই ছিল রাজাকারদের, পাকিস্তানি বাহিনীদের, যেখান থেকে হিন্দু বিতাড়ন করতে হবে এবং তাদের বাড়ির যে সমস্ত মহিলারা, কন্যারা, শিশুরা, তাদের মৃত্যু এবং ধর্ষিত হওয়ার কাহিনী আজ নতুন নয়। খুব করুণ ভাবে এই দৃশ্যগুলো এখানে আঁকা হয়েছে। হাসান আজিজুল হক এই গল্পে এভাবে তুলে ধরেছেন। দাম্পত্য জীবনের সাধারণ বর্ণনার পর মুখ্য হয়ে ওঠে সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, ভুট্টো, ইয়াহিয়া পর্ব। এবং সেই সময় গাঁও গ্রামে যেভাবে 71-এর পূর্ববর্তী যে পরিবেশ ছিল, চায়ের দোকানে আড্ডায় যেভাবে কথাগুলো উঠত যে বঙ্গবন্ধুকে মুক্তি দিবে না দিবে না, অথবা বঙ্গবন্ধু যা বলছেন সেভাবেই দেশ চলবে, অথবা এভাবে যে ভুট্টোকে পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হোক আর বঙ্গবন্ধুকে পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হোক। জনগণের ভিতরে এরকম আলোচনা চলতো। সে বিষয়গুলো বিধবাদের কথা গল্পে উঠে এসেছে। পাকিস্তানি বাহিনীর অত্যাচার, নির্যাতন, সাথে সাথে দেশীয় রাজাকারদের যে বাস্তবতা, আমরা একটু গল্পটা পড়বো, অবশ্যই পড়বো। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি এবং বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা মনে রেখে এই জায়গাটা একটু পাঠ করতে চাই।
বিধবাদের কথা গল্পের বিষয় একটু যান্ত্রিক ত্রুটিতে আছে। বিধবাদের গল্পের বিষয় গ্রামীণ পরিবেশে দুই বোনের সংসার ও তার মধ্যে ৭১ মহান মুক্তিযুদ্ধ। হ্যাঁ, আমরা আবার চলে এসেছি জায়গাটায়। সেই রাজনৈতিক জায়গাটা আলোচনা হচ্ছে গ্রামে এভাবে। শেখকে গভর্নমেন্ট তৈরি করতে দিবে না, আঞ্চলিক ভাষা মানে শেখ মুজিবকে গভর্নমেন্ট গড়তে দিবে না। ইয়াহিয়ার বাপ দিবে, দিবে আর কত ভালো বলবি। সাথে সাথে আরেকটি শক্তি এভাবে বলছে, আমি বলতেছি দিবি না, দিবি শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করতে হবে। প্রধানমন্ত্রী হবি ভুট্টো। কেন ভুট্টো হবি? কেন? ভুট্টো পশ্চিম পাকিস্তানে সবচেয়ে বেশি ভোট জিতেছে, শেখও জিতেছে। এখানে ভুট্টোর কোনো খবর নাই এখানে। আরে ভুট্টোর তো কোনো পার্টি নাই এই দেশে। পশ্চিম পাকিস্তানে শেখের কিন্তু পার্টি আছে। এই যে সাধারণ মানুষের যে চিন্তা, যে বলা যায় যে রাজনীতি নিয়ে, এবং বাংলাদেশের মানুষ রাজনৈতিক সচেতন বলেই কিন্তু সেই 52 পথ ধরে 66 6 দফা ধরে 69 গণ অভ্যুত্থান থেকে 71 থেকে আমরা কিন্তু এ পর্যন্ত এসেছি। এটি আমাদের খুব বড় একটি বলা যায় যে জায়গা বা বৈশিষ্ট্য বাঙালির। একটি বাস্তবতা ওই সময় প্রচার করেছিল রাজাকাররা। তারা কিভাবে পাকিস্তানের কাছ থেকে তথ্য পেয়েছিল সেটি আমরা একটু দেখি। যে রাজাকার হচ্ছে এই পরিবারের রাহেলিল্লাহ কটা চোখ যেন আগুনের গোলার মতো ছিটকে বেরিয়ে আসে। বারবার সে বলে, শেখ দেশের দুশ্মন, শেখ হিঁদুর জম্মিত, সে দেশ বিচে দিবার চায় ইন্ডিয়ার কাছে, মানে ইন্ডিয়ার কাছে। এইসব কথা বলতে বলতে সে কখনো কাঁসার বাটি উঠানে ছুঁড়ে ফেলে দেয়। সে বাড়িতে বিদ্রোহ করে, সে রাজাকার হয়ে বলে। এবং বঙ্গবন্ধু সম্পর্কে, জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে এই কথাগুলো উচ্চারণ করে। পাকিস্তানপন্থীরা এই কথাগুলো তখন বাংলাদেশে কিন্তু ছড়িয়ে দিয়েছিল। এবং আজও যারা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারে না, বঙ্গবন্ধু সম্পর্কে নানান ধরনের মিথ্যা অপবাদ রটনা করে, তারা কিন্তু এই কথাগুলো আমাদের সরল সোজা বাঙালির কাছে বলে বেড়ায়। আমাদের কিন্তু এর প্রতিবাদে আমাদের যে সঠিক সত্য, বঙ্গবন্ধুর যে অবদান, প্রিয় শিক্ষার্থীরা, সেটা কিন্তু তোমাদের জানতে হবে এবং সব জায়গায় বলতে হবে। এটা আমাদের দায়িত্ব। ইসলাম নিয়ে তারা কথা বলেছিল যে ইসলাম বাঁচাতে হবে, আঞ্চলিক ভাষা ইসলাম বাঁচাতে হবে। ইসলাম বাঁচাতে হলে কি করতে হবে? রাজাকার হতে হবে। আঞ্চলিক ভাষা, দেশের জন্য কাজ করছে যারা, তারা রাজাকার। আর বীর মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে ধরে ধরে মারো। এরকম একটা তত্ত্ব ওই সময় রাজাকারদের পরিবারে এবং রাজাকারদের মাথায় কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ই দেশে আনার ইসলাম নাই, হিন্দু কাফেরদের দেশ এটা। হিন্দু কাফের আর তাদের জম্মিত কাফের মুসলমান, সব কাফের।
যদি ইসলাম বাঁচাতি দেশ বাঁচাতি কেউ পারে তাহলে পাকিস্তানই পারবে। আমি পাকিস্তানের নকর, ইয়াহিয়া খানের নকর। কে? রাহেলিল্লাহ, যে কিনা এই গল্পের চরিত্রের যুবক তরুণ যে রাজাকারের নাম লিখিয়েছে। এই তত্ত্বটি, এই যে সংলাপটি, এটি দেশের জন্য ছিল চরম অপমানকর এবং বঙ্গবন্ধু সম্পর্কে চরম মিথ্যা। আমরা আমাদের দেশের জন্য যুদ্ধ করছি, আমাদের মা বোনকে বাঁচানোর জন্য যুদ্ধ করছি, আমাদের অধিকারের জন্য যুদ্ধ করছি। আমাদের পূর্ব প্রজন্ম এটা যুদ্ধ করেছিল, এটাই সঠিক। আমরা দেখব যে গল্পটির শেষে গিয়ে সেই রাজাকার রাহেলিল্লাহ মৃত্যুবরণ করছে মুক্তিবাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণে, এবং সেই বীর মুক্তিযোদ্ধা পরিবারের আরেকটি ভাই সাহেব আলী, সেও কিন্তু মৃত্যুবরণ করছে। আর এদিকে দুই মা অর্থাৎ রাহেলা এবং তার বোনের স্বামীরাও দুজনেই মারা যাচ্ছে আক্রমণে। মাঝখানে হিন্দু পরিবারের একটি তরুণীকে ধরে এনে রাজাকারদের যে গণধর্ষণ এবং তার ঘাড় মোটকে যে মৃত্যুবরণ, খুবই নির্মম। এবং এটি কিন্তু হয়েছিল ৭১-এ হিন্দু পরিবারদের উপরে সবচেয়ে নির্যাতন করেছিল পাকিস্তান বাহিনী এবং রাজাকার আল বদর আল শামস। বাঙালি অন্য পরিবারদের যে করেনি তা নয়, কিন্তু যে সমস্ত পরিবার থেকে মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল সেই পরিবার আর সনাতন ধর্মের প্রিয় ভাই বোনদের পরিবার, এটা কিন্তু সত্য। শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে দুই বোন সেই কাঁথা সেলাই করছে, সেই নতুন করে বাংলাদেশকে সেই তাদের বুননের ভিতরে আঁকার চেষ্টা করছে। বিধবাদের কথা এই গল্পের বিষয় এমন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সম্মেলন গল্পে মানসিক কষ্ট। সম্মেলন গল্পে মানুষের মানসিক কষ্ট। আমরা বলেছিলাম যে যদি ছোটবেলায় শৈশবে বা কৈশোরে এমন কোনো বিষয় আমাদের মস্তিষ্কে ছাপ ফেলে, তাহলে আমাদের পরবর্তী জীবনে গিয়ে দেখা যায়, অর্থাৎ বয়সপ্রাপ্ত হওয়ার পরেও সেই সংকটটি আমাদের ভেতরে থাকে। শৈশবে বা কিশোর বয়সে মানুষের মনে কোনো কিছু দাগ কাটলে তা স্থায়ী হতে পারে। অতীতের সাথে সাথে আরেফ চরিত্রের মাধ্যমে গল্পকার সময়ের সমাজের খাদক বাস্তবতাকে দেখান। এ জায়গাটা খুব চমৎকার। প্রতীকের ব্যবহারে সময় সমাজ যেন মরার মতো পচে গেছে সব। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর আবেগঘন মিলনে স্বাভাবিক হওয়ার চেষ্টা। শৈশবে কিশোর আরেফ একটি মরা পচা গলিত লাশ দেখেছিল, এবং সেই লাশের একটি পা একটি কুকুর বা শিয়াল টেনে নিয়ে যাচ্ছে, সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। এরকম একটা জায়গা তার স্মৃতিতে রয়েছে। সে একটি সম্মেলনে গিয়েছে, এবং এই সমাজের যে সমস্ত স্বীকৃত সম্প্রদায় যারা অনেক মেকি ব্যবহার করে নিজেদের অহংকে ধরে রাখার জন্য, সেরকম একটা জায়গায় গিয়ে যখন সে বসছে, তখন দেখতে পাচ্ছে নাকে গন্ধ পাচ্ছে সেই তার সেই 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 যে তার ছোটবেলার স্মৃতির যে গন্ধ। এবং এগুলো বলা যায় এই সমস্ত মানুষের যে নেতিবাচক উপস্থিতি, তাদের যে আচরণ, সেটি মূলত এখানে বলা হয়েছে। আর সমাজের খাদক যে বাস্তবতা, অর্থাৎ সেখানে প্রতীকে সরি বলা যায় যে মূল যে ঘটনা ইঙ্গিতে বলতে যাচ্ছে যে সেখানে একজন মন্ত্রী এসেছে, বিভিন্ন আমলারা আছে, শিক্ষাবিদরা আছে, প্রবন্ধ উপস্থাপক আছে, উপাচার্য আছে। তাদের বসার যে ঢং, তাদের চেয়ারের যে আকৃতি, যে অহম, এবং শেষ পর্যন্ত তাদের খাওয়ার যে দৃশ্য, এগুলো চমৎকারভাবে সমালোচিত করেছেন হাসান আজিজুল হক। অর্থাৎ সমাজ এবং সময়, এ দুটো এই গল্পের কিন্তু খুব বড় বিষয়বস্তু। এবং প্রতীকের ব্যবহারে সময় সমাজ যেন মরার মতো পচে গেছে, অর্থাৎ নেতিবাচকতা আমাদেরকে, ভোগবাদী সমাজ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, সেগুলো আমাদের একটু চিন্তা করার বিষয় আছে। শেষ পর্যন্ত স্বামী স্ত্রী আবেগঘন মিলনে স্বাভাবিক হওয়ার চেষ্টা। আরেফ তার স্ত্রীর সাথে মিলনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, যদিও এখানে গল্পটি বেশ দুর্বোধ্যভাবেই বলা যায় যে এখানে শেষ। মানসিক সংকটের একটি গল্প হচ্ছে সম্মেলন। আমরা যদি একটুখানি পাঠ করিয়ে জায়গাটা দেখব।
আমরা সেই জায়গাটা একটু বর্ণনা করব, যে আমাদের সাজ ভড়ঙের যে জায়গাটা, মঞ্চের উপরে চাঁদের হাট, উপাচার্য বসেছেন সবচেয়ে বড় সিংহাসনে, তামাশা নয়, মঞ্চের জন্য আলাদা করে সিংহাসন মার্কা চেয়ার বানানো হয়েছে। কোনো রাজা বাদশার চেয়ার আরএফ কোনোদিন চাক্ষুষ করেনি, তবু এই চেয়ারগুলো দেখতে তার সিংহাসনের কথাই মনে হয়। দামি বার্মাটিকে তৈরি, প্রচুর নকশা আছে, লাল ভেলভেট দিয়ে মোড়া, আকারে সাধারণ চেয়ারের ডেড়া, এর মধ্যে আবার মাঝখানেরটা আরো বড়, পেল্লায় সাইজের, সেইটেই বেটে কাটো উপাচার্য বসে আছেন। চেয়ারের পাশে সিঁড়ি লাগিয়ে দেয়া হয়েছিল কিনা কে জানে। গল্পের ভিতরে চিমটি আছে। উপাচার্য ওখানে উঠলেন কেমন করে আরফের মাথায় ঢোকে না। মরার গন্ধের ফলাটা সাঁই সাঁই করে মগজে ফোঁড় ফোঁড় করছে, কিছুই বুঝছে না। খাটো উপাচার্যের খাটো খাটো পা তার সিংহাসন থেকে ঝুলছে, চেয়ার থেকে ঝুলছে। তার দুপাশে দুটো দুটো চারটে চেয়ারে সব বিশিষ্ট অতিথি, কনফারেন্সের সভাপতি, সাধারণ সম্পাদক, অনুষদের ডিনরা ও আজকের প্রবন্ধকার। তিনি মাইকের সামনে, তার সিংহাসনটি খালি। কিছুক্ষণ আগে মন্ত্রী এসে উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। আরএফ কিছুতেই নিজের মনকে বুঝিয়ে সুঝিয়ে মন্ত্রীর বক্তৃতা শোনাতে পারল না। যাই হোক, তিনি তো চলে গেছেন, তাহলে গন্ধ আসছে কোথা থেকে? এই জায়গাটা কিন্তু একটা সত্য আছে। আমরা এখনকার বাস্তবতায় গল্পটি পাঠ করছি না, আমরা পাঠ করছি সেই এখান থেকে 50-60 বছর আগের বাস্তবতায়। অর্থাৎ সেই সময় যারা, মানে 71 পূর্ববর্তী সময়ে যারা মন্ত্রী মিনিস্টার ছিলেন, এরকম একটা বাস্তবতা কিন্তু কাজ করেছে। একটি বাস্তবতা এখানে এসেছে, আমরা এখনকার বাস্তবতায় ঠিক বলবো না, কিন্তু সেই সময়ের যে বাস্তবতা, যে সময় গল্পটি লেখা, প্রবৃদ্ধির হার যে গত কয়েক বছরের তুলনায় এবার হঠাৎ করে এতটা নিচে নেমে এসেছে, একটা কোনো ব্যবস্থা না করলে উত্তর নেমেই যাবে সামনের দিনগুলিতে, তার কারণ কি? সকলেই স্বীকার করবেন যে প্রবৃদ্ধির সঙ্গে পুঁজি সঞ্চয় এবং পুঁজি বিনিয়োগের যোগ আছে। হাসান আজিজুল হক শুধু গল্প লেখেন না, অর্থনীতি নিয়ে কথা বলেন। চরিত্রদের মাথায় অর্থনীতির বোধ তৈরি করার চেষ্টা করেন এবং সেই সময়ের মানুষরা কিভাবে বঞ্চিত হচ্ছিল সেই বোধ তাদের ভিতরে জাগ্রত করে আন্দোলনে, প্রতিবাদে পাঠাতে চান। আমার মনে হয়েছে আমার ভোগের পরে উদ্বৃত্ত না থাকলে পুঁজি সঞ্চয় ঘটে না। আয়ের সবটাই যদি ভোগেই শেষ হয়ে যায়, তাহলে সঞ্চয় হয় কি করে? পুঁজির সঞ্চয় যে এতটা নিচে নেমে এসেছে, এজন্য দেশের শতকরা 25% দরিদ্র কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দোষ দেয়া যায় না। তাদের আয় এতই নিম্নমুখী যে ভোগ শব্দটা তাদের বেলায় প্রয়োগ করাই কঠিন। সঞ্চয় তো দূরের কথা, বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলি পূরণ করতেই তাদের সামান্য আয় শেষ হয়ে যায়। তাহলে আমাদের চোখ ফেরাতে হয় দেশের মুষ্টিমেয় ধনিক শ্রেণীর দিকে। দেশের অর্থনৈতিক অবকাঠামো এমন যে তার মধ্যে পুঁজি সঞ্চয় ও বিনিয়োগ আদৌ উৎসাহিত হতে পারে না। সরকার সাহায্য ইত্যাদির নামে বিশ্বব্যাংক, IMF এইসব বিদেশি মুরব্বী প্রতিষ্ঠান থেকে যে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আসেন, তার প্রায় সবটাই তুলে দেন ব্যবসায়ীদের হাতে। আমি এখনকার বাস্তবতায় বলছি না, তখনকার বাস্তবতায় গল্পটি আমি পাঠ করছি, এবং সেই ব্যবসায়ীরা ওখানে এসেছে গল্পটিতে। তারা দেশে বিনিয়োগ না করে সেই অর্থগুলো পাচার করেন বাইরে এবং নিজেদের ভোগবিলাসে। গল্পটি খুবই বাস্তবসম্মত এবং গল্প পাঠ করতে করতে মনে হয়েছে যে অর্থনীতির সাবজেক্ট এত চমৎকার করে হাসান আজিজুল হক সাধারণের কাছে, গল্প ভোক্তার কাছে বুঝিয়ে দেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। শোণিত সেতু আজকে আলোচনার আমাদের শেষ গল্প। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ক্লাসটি শেষ হবে। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগী হও। দুটি ষাঁড়ের লড়াইয়ের মধ্য দিয়ে গল্প শুরু। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, শোষক শোষিতের দ্বন্দ্ব, প্রতিবাদ প্রতিরোধে প্রতীকের ব্যবহার, গ্রামের হৃদয়বান কবিরাজ নিশানাতের ভূমিকা। গল্পতে আমরা দেখি যে একটি গ্রামে দুটি ষাঁড়ের মধ্যে লড়াই বেঁধেছে। একটি হচ্ছে গ্রামের ষাঁড়, যে দেখতে শুনতে ভালো, মন মেজাজ ভালো, শুভর প্রতীক। আর একটি ষাঁড় এসেছে
বহিরাগত। যে দেশীয় ষাঁড় তার নাম হচ্ছে মানিক, আর বাইরের যে ষাঁড় তার নাম হচ্ছে অবলাকান্ত। তার আচরণ ভালো না। 2 দিন যুদ্ধ শেষে গ্রামের ষাঁড়টি বিজয় লাভ করে। এবং এর ভিতরে আর এক গল্প হচ্ছে গ্রামের হৃদয়বান কবিরাজ নিশানাথ, যে এই ষাঁড়ের যুদ্ধের আগেই বেশ অসুস্থ বোধ করে। গ্রামের সাধারণ মানুষকে সে নির্দ্বিধায় চিকিৎসা দেয়, নিজের দিকে খেয়াল করে না। কিন্তু নিজে যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন বিষয়টি বেশ সংকটাপন্ন হয়। কিন্তু ষাঁড়ের যুদ্ধে যখন গ্রামের ষাঁড়টি জয়লাভ করে তখন দেখা যায় যে সেই হৃদয়বান কবিরাজ নিশানাথ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। এখন কথা হচ্ছে যে সময়ের গল্প এটি, সেই সময় আমার কাছে মনে হয়েছে গল্পকার যখন গল্প লেখেন তার নিজের মাথায় একটা তত্ত্ব থাকে। ভোক্তা তার মেধা, মন, মনন এবং বাস্তবতা অনুযায়ী বিভিন্নভাবে তার গল্পকে, উপন্যাসকে, কবিতাকে উপলব্ধি করেন। গল্পকার বা শিল্পী যেভাবে জিনিসটাকে তৈরি করেছিলেন সেভাবে নাও উপভোগ করতে পারেন বা একেবারে মিলে যাবে এমন কথাও নেই। আমার যদি মনে হয়েছে যে ঔপনিবেশিক শাসন বাংলাকে, আমাদের দেশকে যেভাবে চেপে ধরেছিল, আমাদের সাথে শোষণের লড়াই মেতে উঠেছিল, সেখান থেকে আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা মুক্তি পেয়েছি, আমরা প্রতিবাদ করেছি, যুদ্ধ করেছি। এমন একটি বিষয় যদি এখানে ভাবি তাহলে খুব বেশি অপ্রাসঙ্গিক হবে না। সাথে সাথে ব্যবসায়ীদের সাথে কৃষকদের দ্বন্দ্ব এবং তাদের ফসল নিয়ে যে সংকট, সে জিনিসগুলো এখানে আছে এবং এটি হয়ে আসছে অনেক আগে থেকে। যদিও বর্তমান সময় এবং সরকার বা সমাজ চেষ্টা করছে কৃষক যাতে বঞ্চিত না হয়, যার যার ন্যায্য হিস্সা যেন সবাই পায়। তো গল্পটি বেশ চমৎকার এবং এখানে এই বাস্তবতা এখানে উঠে এসেছে। ভাষা এবং ঘটনা, শোণিত সেতু চমৎকার। সময়ের যেহেতু বলা যায় যে স্বল্পতা, আমাকে 45 মিনিটে শেষ করতে হবে, এজন্য আস্তে আস্তে আমি শেষের দিকে যাচ্ছি। মূল্যায়নে চলে এসেছি। কালজয়ী গল্পকার তিনি কে? হাসান আজিজুল হক। বাংলা কথা সাহিত্যকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, যার গল্প বলার ভেতর রয়েছে অজানা পরিণতি। গল্পটা কোন দিকে যাবে পাঠক বা ভোক্তা এটা প্রথম থেকে বুঝতে পারেন না। বহু রৈখিক তার গল্প। যিনি দেশকাল সমাজ সংকট তুলে ধরতে ভোলেন না তিনি হাসান আজিজুল হক। তার এই 4টি গল্পে যেমন উঠে এসেছে ভূমিপুত্রদের সংকট সমস্যা, তেমনি কোনো কোনো গল্পে আবার এসেছে শোষক শোষিতের দ্বন্দ্ব, গ্রামীণ পরিবেশে কিশোর জীবনের গল্প ও পরে এসে তার প্রভাব এবং এসবের সাথে সেই সমাজের ইতি নেতি চরিত্র, সব মিলে হাসান আজিজুল হক আজ অবধি লিখছেন, এখন বিভিন্ন সাক্ষাৎকারে এবং উপন্যাসের দিকে ঝুঁকেছেন। বাস্তবতা আর মানুষের মন, সাথে সাথে শ্রেণী সংগ্রাম নিয়ে লেখা হাসান আজিজুল হকের ছোট গল্প, একসাথে উপন্যাস আর ছোট গল্পের স্বাদ পাওয়া যায় তার গল্পে। এটি হাসান আজিজুল হকের গল্পের বৈশিষ্ট্য। খুব ছোট গল্প তিনি লেখেন না, আবার উপন্যাসও এখন লিখছেন দুই একটা, যে আগুন পাখি বা কি বলা যায় 2-3টি উপন্যাস বের হয়েছে এমন। কিন্তু কথা হচ্ছে তার ছোট গল্পগুলোর বর্ণন পদ্ধতি এবং যে জীবন, সেটা পাঠ করতে গেলে মনে হয় বেশ ছোট উপন্যাস পড়ছি। সামগ্রিকতাকে তুলে ধরেন তিনি, শুরু আছে শেষ আছে। নমুনা প্রশ্ন দিয়েছি। কুইজ প্রশ্ন আমাদের থাকে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, রচনামূলক প্রশ্ন থাকে। এই 3 ধরনের প্রশ্ন আমাদের থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের কাঠামো। সেখানে প্রথম 4টা আমৃত্য আজীবন গল্পে সাপে কাটা গরুটির রং কি ছিল আমি লেকচারে বলেছি। বিধবাদের কথা গল্পে রাজাকার ছেলেটির নাম কি সেটিও বলেছি। সম্মেলন গল্পে আরেফ যখন মরা লাশটি দেখেছিল তখন তার বয়স কত গল্পের ভিতরে আছে, তোমরা দেখে নিবে। শোণিত সেতু গল্পে গ্রামের ভালো ষাটটির নাম কি আমি আমার লেকচারে বলেছি। সংক্ষিপ্ত প্রশ্ন মান 4, আমৃত্যু আজীবন গল্পে বৃষ্টি ভেজা মাঠের বর্ণনা দাও, আমাদের পরিচিত গ্রাম বাংলার যে মাঠ। বিধবাদের কথা গল্পে 2 বোনের বিয়ের আসরে কি ঘটেছিল সেটি তুলে ধরো। বর অদল বদল হয়ে গিয়েছিল, অর্থাৎ বড় ভাই বিয়ে করেছিল ছোট বোনকে আর ছোট ভাই বিয়ে করেছিল বড় বোনকে,
কিন্তু এমনটি হওয়ার কথা ছিল না। সম্মেলন গল্পে অতিথিদের খাদ্য গ্রহণের দৃশ্যটি বর্ণনা করো। এটি আমাদের হরহামেশা আমাদের এখন ঘটে চলেছে। আমাদের ভোগবাদী সমাজ, আমাদের খাদকবাদী সমাজ। আমরা যখন কোথাও খেতে বসি, সবাই না, কেউ কেউ এভাবে খাই। শোণিত সেতু গল্পে কবিরাজ নিশানাথ চরিত্রের সংক্ষিপ্ত বর্ণনা দাও। রচনামূলক প্রশ্ন, মান 10। এখানে আমৃত্যু আজীবন গল্পে সাপের ভূমিকা বিশ্লেষণ করো, অর্থাৎ সেই প্রতিষ্ঠিত শক্তি। বিধবাদের কথা গল্পে ৭১ মহান মুক্তিযুদ্ধে রাজাকারদের নির্যাতনের চিত্র তুলে ধরো, খুবই প্রাসঙ্গিক এটি। সম্মেলন গল্প অবলম্বনে আরএফের চারপাশে শিক্ষিত সমাজ সদস্যদের বাস্তবতা বর্ণনা করো। শোণিত সেতু গল্প মূলত প্রতিবাদ আর প্রতিরোধের গল্প বিশ্লেষণ করো। একটু সৃজনশীলতার জায়গা রেখেছি আর কি, সবাই লিখতে পারবে যদি গল্পগুলো পাঠ করে। আমি সহায়ক গ্রন্থাবলী এখানে দিয়েছি। এখানে যারা গবেষণা করেছেন হাসান আজিজুল হক নিয়ে, তাদের বই আছে। আমি সময় সংক্ষিপ্ততার জন্য এগুলো আর পাঠ করছি না, তোমরা দেখে নেবে। সবার শেষে এসে ধন্যবাদ জ্ঞাপন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ আমার সাথে অনলাইন জুম ক্লাসে সংযুক্ত ছিলে বা এখন ক্লাস করছো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা অনলাইন জুম ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং সামনে এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এটি আমার ছিল ৯তম লেকচার। আমি সংযুক্ত ছিলাম মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি বিএল কলেজ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।